তো এই ভক্ত মাত্র ৩৫ বছরের জীবন তার। ১৯০৫ সালে জন্মেছিলেন, ১৯৪০ সালে তার মৃত্যু। এই ৩৫ বছরের জীবন, আমি মনে করি এই ৩৫ বছরের জীবনটা তার আয়ু নয়, তার পরমায়ু। আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করব যে আয়ু আর পরমায়ুর মধ্যে একটা সুস্পষ্ট তফাৎ আছে। যেমন ধরুন বিবেকানন্দ, কি ডিরোজিরো, কি কিটস কবি এবং আরো অনেকেই, তাদের জীবনও কিন্তু, তাদের জীবনের আয়ু বা জীবনী কাল তো দীর্ঘ ছিল না, স্বল্প স্থায়ী তাদের জীবন, কিন্তু তথাপি তারা মানুষের জন্য বা অনেক ক্ষেত্রে মানুষ ছাড়াও অন্যান্য জীবজন্তুর জন্য বা এমনকি অজীবিত বস্তুর জন্য, অর্থাৎ সোজা কথায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তাদের যে অবদান রেখে গেছেন, যে ফুটপ্রিন্টস তারা রেখে গেছেন, সেটাই হচ্ছে পরমায়ু। অর্থাৎ জীবনের যে অংশটুকু মানে অবদান রেখে যাওয়া যায়, মানুষের জন্য করা হয়, বা আমি আবার বলছি মানুষ ছাড়াও অজীবিত বস্তু, এমনকি অজীবিত বস্তু, জীবিত বস্তু তার জন্য যারা করেন। যেমন ধরুন কথার কথা বলছি, একটা কুকুরের বিভিন্ন রোগ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, সেও তো একটা অবদান, বিরাট অবদান। সেরকমই তো যারা করে যান, সেই অবদান যারা রেখে যান, এটাই হচ্ছে পরমায়ু। তাদের জীবনী কাল কতখানি, সেটা দীর্ঘ হতে পারে বা সংক্ষিপ্ত হতে পারে, তা হোক, কিন্তু তিনি কতখানি দিয়ে গেলেন সেটাই বিচার্য বিষয়। সেই জন্য আয়ু আর পরমায়ু শুধু কথার মারপ্যাচ তা কিন্তু নয়, এই দুটোর মধ্যে সুস্পষ্ট তফাৎ আছে। একজন মানুষ শতবর্ষজীবী হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু তার যদি অবদান না থাকে তাহলে তার পরমায়ু হলো না। আর একজন মানুষ, তিনি হয়তো দীর্ঘজীবী নন, কিন্তু তার অনেক অবদান আছে, যেটুকু অবদান সেটাই তার পরমায়ু। এই তফাৎটুকু বুঝে নিতে হবে। তো যাই হোক, তা এই শ্যামাচরণ মুখোপাধ্যায়, তার পিতামহের নাম ছিল নন্দকুমার মুখোপাধ্যায়। তিনি হালিশহর, উত্তর ২৪ পরগনা, বর্তমান উত্তর ২৪ পরগনার হালিশহর অঞ্চলের অধিবাসী ছিলেন। তার এক ছেলে নগেন্দ্রনাথ, সেই নগেন্দ্রনাথের ছেলে হচ্ছেন শ্যামাচরণ মুখোপাধ্যায়। তিনি তার ৫ বছর বয়সে তার বাবা মারা যান। তো তার মা এবং মাসিরাই তাকে মানুষ করেন। তো তারা প্রত্যেকেই, মানে তার মা এবং মাসি, আরও ২জন মাসি, তার মায়ের নাম দুর্গা মা, আমরা যাকে দুর্গা মাসিমা বলে জানি, এবং তার ২ বোন, একজন মায়ালতা, যাকে মায়া মাসিমা বলে, এবং আর একজন শিখর মাসি বলে আমরা জানি। কেন জানি? কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাদেরকে মাসি বলে ডাকতেন। তারও কারণ ছিল, কারণ তারা এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাকে, অর্থাৎ মাতা মনমোহিনী দেবীকে দিদি বলে সম্বোধন করতেন। তো তারা একসময় কলকাতার গোয়াবাগান অঞ্চলে, উত্তর কলকাতার গোয়াবাগান অঞ্চলে একটি বাড়িতে বাস করতেন। ওই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাই, যাকে আমরা বলি খেপুদা, প্রভাসচন্দ্র চক্রবর্তী, তিনি কলকাতায় ওকালতি পড়ার সময় একটা অংশ ভাড়া নিয়ে থাকতেন। সেখানে কখনো কখনো মাতা মনমোহিনী দেবীকে আসতে হতো। তিনি লক্ষ্য করেছিলেন যে এই ৩জন বোন বা এই ৩জন মা অত্যন্ত দুঃখ এবং বিষণ্ণতার মধ্যে বসবাস করেন, কারণ তারা প্রত্যেকেই কম বয়সে বিধবা হয়েছেন, স্বামী হারিয়েছেন, তাদের একটি কি দুটি সন্তান, এবং তারা কখনো কখনো নিজেরা না খেয়ে থাকেন, ইচ্ছাকৃতভাবে, পয়সার অভাবে নয়। তো মাতা মনমোহিনী দেবী এটি লক্ষ্য করতেন, কারণ অন্যের মানে দুঃখ লক্ষ্য করা এবং সেই দুঃখকে দূর করার একটা প্রচেষ্টা তার প্রথম থেকেই ছিল। তিনি নিজে যেচে তাদের সাথে আলাপ করেন এবং তাদের দুঃখ দুর্দশার কারণ বোঝার চেষ্টা করেন। পরবর্তী ক্ষেত্রে তারা
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে আসেন এবং তাদের জীবনধারাই বদলে যায়। তো এবং ঘটনাক্রমে মাত্র 12 বছর যখন বয়স, অর্থাৎ 1917 সালে এই শ্যামাচরণ মুখোপাধ্যায়ের দীক্ষা হয় এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নামে মাতা মনমোহিনী দেবী তাকে দীক্ষা দেন। এবং মাঝে মাঝেই তার মা এবং মাসিরা হিমায়তপুর আশ্রমে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আশ্রম বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত যে হিমায়তপুর গ্রাম, সেই হিমায়তপুর গ্রামকে কেন্দ্র করে তার যে আশ্রম, সেই আশ্রমে তারা মাঝে মাঝেই যাতায়াত করতেন। সেই সুবাদে এই শ্যামাচরণ দাও ঠাকুরের কাছে ঠাকুর সম্পর্কে জানতেন এবং মাঝে মাঝে যাতায়াত করতেন। অত্যন্ত মেধাবী এই সন্তান প্রথমে কটেজ চার্চ কলেজে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হন এবং পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্সি কলেজে এমএসসি ভর্তি হন এবং ফার্স্ট ক্লাস পান, থার্ড হন ইউনিভার্সিটির মধ্যে প্রেসিডেন্সি কলেজে। এবং সেখানে তিনি থার্ড হওয়ার পরে যখন তিনি হিমায়তপুর আশ্রমে গেলেন, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। ঘটনাটি হচ্ছে এই যে তখন মানুষের দুঃখ দুর্দশা বা অবস্থা দেখে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন বিগলিত হয়ে উঠত এবং তাদের দুঃখ দুর্দশা কী করে দূর করা যায়, মায়ের মতোই তিনি সেটা চেষ্টা করতেন। তো আশ্রমে এক ভক্তের বোনের এক ধরনের এমন প্রায় দুরারোগ্য ধরনের এক ধরনের চর্মরোগ হয়। সেটা বহু চিকিৎসায় ভালো না হওয়ায় ঠাকুরের কাছে আসাতে তিনি দেখে অত্যন্ত বিগলিত হন, দুঃখিত হন এবং তাকে নিরাময় করা যায় কিভাবে, সেই চিন্তায় তিনি বই খুলে আস্তে আস্তে আয়ুর্বেদিকের বই খুলে এবং নিজের স্বীয় প্রতিভা এবং নিজের গুণের ফলে তিনি নানা ধরনের ভেষজ পদার্থের ফর্মুলা দেন একটি ওষুধ তৈরি করা। সেই ওষুধটির এখন নাম হয়েছে প্রিভেন্টিনা। তো এই প্রিভেন্টিনা এবং প্রিভেন্টিনাই সৎসঙ্গ যে কেমিক্যাল ওয়ার্কস, সেখান থেকে প্রথম আবিষ্কৃত ওষুধ। তো এই প্রিভেন্টিনা চর্মরোগের ওষুধ। তো সেই প্রিভেন্টিনা যখন তৈরি হচ্ছে তখন তৈরি করতেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই, যিনি দাড়ি বীরেন বলে খ্যাত, কারণ তার দাড়ি ছিল। ছোট্টখাট্ট মানুষটি অপূর্ব সুন্দর, যাকে ঠাকুর মধুকুলকুলি আম বলে সম্বোধন করতেন মাঝে মাঝে। এবং সুমিষ্ট ব্যবহারের অধিকারী এই বীরেন্দা এই কাজটি করতেন এবং অন্যান্য আশ্রমের লোকেরাও সাহায্য করতেন। কিন্তু ঘটনা হচ্ছে এই ওষুধ যখন তৈরি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই ওষুধটির দাহ্য অংশ, যেটা ইনফ্লেমেবল পার্ট, সেটা কিছুতেই তার মধ্যে স্বচ্ছতা আসছে না। নানাভাবে চেষ্টা করা হচ্ছে, যেমন প্যারাফিন দিয়ে চেষ্টা করা হচ্ছিল তখন। এবং যখন সেই সময়তে এসেছেন শ্যামাচরণ দা, অর্থাৎ শ্যামাচরণ মুখোপাধ্যায়, তিনি যেহেতু নবীন একজন বিজ্ঞানী এবং কেমিস্ট্রির ছাত্র বা কেমিস্ট্রির এমএসসি তিনি সদ্য পাশ করেন এবং বলা বাহুল্য তিনি কিন্তু জার্মানে এক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলেন, কিন্তু মা সেই পারমিশন দেননি বলে সেখানে যাননি। তিনি জ্ঞানচন্দ্র ঘোষের আন্ডারে রিসার্চ শুরু করেন কেমিস্ট্রি। তো যাই হোক, তিনি এসেছেন, তিনিও হাত লাগাতে শুরু করেছেন। স্বাভাবিক কথা, কারণ তিনিও যদি পারেন এই প্রিভেন্টিনার এই স্বচ্ছ অংশ দাহ্য অংশটি স্বচ্ছ করতে, তিনি হাত লাগিয়েছেন। এবং ঘটনাক্রমে দেখা গেল সেই হাত লাগাতে গিয়ে পুরো প্যারাফিন তার গায়ে লেগে সারা শরীরটি তার কিন্তু একেবারে পুড়ে গেল, সর্বাঙ্গ যাকে বলে পুড়ে গেল। বর্তমান মেডিকেল ভাষায় যাকে বলে 80% বার্ন হয়ে গেছে, 80% বার্ন হয়ে গেছে। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়তে আশ্রমে এসেছেন ডাক্তার সুবোধ সেন। আপনারা জানেন, যার মেয়ে এখনো জীবিত, বন্দনাদি আমরা বলি। তো সেই ডক্টর সুবোধ সেন এসেছেন। তো ঠাকুর তো অতি ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ একটি ওষুধ তৈরি করতে গিয়ে সেই কাজে হাত লাগাতে গিয়ে শ্যামাচরণদা একবার সাংঘাতিকভাবে পুড়ে গেছেন, ঝলসে গেছে সারা শরীর। তো তিনি সঙ্গে সঙ্গে বলছেন আমাদের সুবোধদাকে যে এই দেখ এই ওষুধ তৈরি করতে গিয়ে কি কাণ্ড, দেখ কিভাবে কি করা যায়। আশ্চর্য, এই লীলা কোনোভাবে সুবোধদা বুঝতে পেরেছেন বা হৃদয়ঙ্গম করেছেন। তিনি বলছেন, ঠাকুর
এর জন্যই কি ওষুধটা তৈরি বানানো হচ্ছিল? ঠাকুর কিন্তু একটু হেসে ফেললেন। তিনি বললেন, কি যে কও তুমি। বলা বাহুল্য, ভগবান কিন্তু ভক্তের কাছে ধরা পড়ে যান, সেখানে তিনি ভয়ঙ্কর অসহায়ও বটে, ধরা পড়ে গেছেন। যাই হোক, সেই প্রিভেন্টিনা দিয়েই কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হলেন এই আমাদের শ্যামাচরণ মুখোপাধ্যায়। অর্থাৎ এই জন্য পরীক্ষা হয়ে গেল যে এই ওষুধটি যে কারণে তৈরি করা হচ্ছে তার একটি সঙ্গে সঙ্গে প্রমাণ পাওয়া গেল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়কে বা দাদাকে দেখে কিন্তু বোঝাই যেত না যে তার সর্বাঙ্গ পুড়ে ঝলসে গেছে। বিচিত্র লীলা বলাই যায়, এটা অবশ্যই বলা যায়। তো যাই হোক, যে প্রশ্ন আমরা আসতে চাইব সেটা হচ্ছে বা যে কথাই, যে এই স্বল্পায়ু বা স্বল্প জীবনের অধিকারী এই বিজ্ঞানী কি করেছিলেন, ভাবা যায় না যাকে বলে। তিনি ওই স্বল্পকালের মধ্যে আশ্রমের মধ্যে গিয়ে কি করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা যায় তার প্রাণপণ চেষ্টা করেছেন, যাকে বলে প্রাণপণ চেষ্টা করে তাই করেছেন। কোনো সময় তিনি নষ্ট হতে দেননি এবং তার ওইটুকু সময়ের মধ্যে তিনি কত কাজ করেছেন। আমরা বিবেকানন্দের কথা জানি, বিবেকানন্দ কত কাজ করেছেন তার ইষ্ট বা প্রিয় পরম ভগবান রামকৃষ্ণের জন্য। ঠিক সেরকমই, অন্তত অতখানি না হলেও, হয়তো অত তিনি বিখ্যাত নন, কিন্তু এটা বলতেই হবে যে শ্যামাচরণ মুখোপাধ্যায় তার মতো করে যা করেছেন তা অসাধ্য সাধন বললে কম বলা হয়। কারণ ছোট ছোট করে আমি সেই ঘটনাগুলি আপনাদের এক এক করে বলছি। যেমন প্রথমেই দেখুন, তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1927 সালে সৎসঙ্গের সেক্রেটারি হন। কারণ 1925 সালে সৎসঙ্গ তৈরি হয় এবং সেখানে আমাদের সুশীলদা কিছুদিন না থাকার জন্য, ওই সুশীলদা প্রথম সৎসঙ্গের সেক্রেটারি, তা ওই না থাকার জন্য 1927 সালে যখন শ্যামাচরণ মুখোপাধ্যায়ের বয়স মাত্র 22 বছর, ঠিক 22 বছরে সৎসঙ্গের সেক্রেটারি হন। এবং আপনারা জানেন যে বিজ্ঞানের উন্নতির জন্য শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার ওই প্রত্যন্ত গ্রাম হিমায়তপুর, যেটাকে কেন্দ্র করে একটা আশ্রম গড়ে উঠেছিল, সেই আশ্রমে কিন্তু তিনি বিশ্ববিজ্ঞান মন্দির তৈরি করেছিলেন এবং এই বিশ্ববিজ্ঞান মন্দিরের ভার বলা যায় দিয়েছিলেন, অনেককেই দিয়েছে। তার মধ্যে অবশ্যই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আছেন এবং আরও অনেক অধ্যাপক, অনেক বিজ্ঞানী এবং অন্যান্যরা আছেন, টাস ইঞ্জিনিয়াররা আছেন, কিন্তু তার সাথে সাথে আমাদের শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়ও আছেন। তিনিও কিন্তু অসাধ্য সাধন করেছেন এবং বিশ্ববিজ্ঞান মন্দির, সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, এই সমস্ত জায়গায়, এবং যেটি বলছিলাম ওষুধপত্র তৈরি করার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। এবং ঠাকুরই প্রথম বললেন যে বিভিন্ন গাছগাছড়ার অ্যালকলয়েডগুলো এক্সট্রাক্ট করার জন্য কিভাবে অ্যাক্টিভ অ্যালকোহলকে ব্যবহার করা যায়, এবং সেইটা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনে আজও করা হয়। অ্যাক্টিভ অ্যালকোহলের মাধ্যমেই এক্সট্রাকশন করা হয়, যেগুলোকে বলা হয় মাদার টিংচার। যাই হোক, তো সেই পদ্ধতি ঠাকুর কিন্তু তাদেরকে শিখিয়েছিলেন এবং সেই থেকে বিভিন্ন গাছগাছড়ার অ্যালকোহলয়েডগুলো তারা ওই অ্যাক্টিভ অ্যালকোহলের তারা তৈরি করতে, এবং সেই কাজে কিন্তু শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়ও অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কিন্তু এছাড়াও নানাভাবে তিনি যুক্ত ছিলেন। সেই কথাগুলি আছে এবং কী অসাধ্য সাধন করেছেন আমরা সেই আলোচনাই মেনলি করবো আর কি। যে এবং কেন, কারণ তখন আশ্রমে কিন্তু অত্যন্ত অর্থাভাব, সেই অর্থের কি করে পূরণ করা যায় সেই চিন্তা করে বিভিন্ন কাজকর্ম কিন্তু হাতে নেওয়া হতো। তো সেইগুলোর কাজে কিন্তু শ্যামাচরণ মুখোপাধ্যায় হাত দিয়েছিলেন এবং সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন এবং সাকসেসফুল হয়েছিলেন। সেইগুলোই এক এক করে আমরা আলোচনা করি। সৎসঙ্গের তখন অর্থের অত্যন্ত অভাব, অর্থ প্রয়োজন, পয়সা প্রয়োজন, কারণ পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া তো কাজ করা যাবে না। তা কী করে অর্থ বাড়ানো যায় এই চিন্তা আরম্ভ করেছেন অনেকেই, তার মধ্যে শ্যামাচরণ মুখোপাধ্যায় তিনিও কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে চিন্তাভাবনা শুরু করেছেন। যেরকম প্রথম ঘটনা হচ্ছে যে ডিপ টিউবওয়েল খনন। তখন বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করেছিল যে গ্রামাঞ্চলে ডিপ টিউবওয়েল খনন করা হবে উন্নতির জন্য।
তো বেঙ্গল গভর্নমেন্টে টেন্ডার ডাকলো সেই জন্য। তা ওখানে আসামে রাধারমন জোয়ারদার বলে একজন ছিলেন, তিনি কিন্তু এই টেন্ডার নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ এই টেন্ডার নিয়ে কাজ করতে পারলে কিছু অর্থ সমাগম হবে। এবং কিন্তু তখন ডিপ টিউবওয়েল তৈরি করতে গেলে 150 থেকে 300 ফুট মাটির নিচ পর্যন্ত কাটতে হতো, কিন্তু রাধারমন দা বললেন যে 150 ফুট কেটেই আমরা কাজ করতে পারব। এবং অন্যরা যেখানে 300 ফুটের কোটেশন দিচ্ছে টেন্ডারে, কিন্তু রাধারমন দা 150 ফুটের দিলেন। কিন্তু শ্যামাচরণ দা জিজ্ঞাসা করলেন, এই 150 ফুটে কি ডিপ টিউবওয়েল সঠিক করা যাবে? দৃঢ় স্বরে রাধারমন দা বললেন, হ্যাঁ নিশ্চয়ই করা যাবে। এবং শ্যামাচরণ দাও বুদ্ধি খাটাতে শুরু করলেন এবং টেন্ডার পাওয়া গেল। কিন্তু কি শর্তে পাওয়া গেল? যে তারা বললেন যে প্রথমে আপনাদের 5টা গ্রামে 5টা ডিপ টিউবওয়েল খনন করতে হবে, এবং সেগুলো যদি ঠিক ফাংশন করে তাহলে আমরা আপনাদেরকে পুরো টেন্ডার দেবো, আর যদি ঠিক ফাংশন না করে তাহলে ওই ডিপ টিউবওয়েলের জন্য যা টাকা পয়সা খরচ হচ্ছে সেগুলো আপনাদের দ্বারাই মেটাতে হবে, অর্থাৎ লোকসানটা আপনাদের সইতে হবে। তাইতেই রাজি হলেন তারা, কারণ সৎসঙ্গের ইতিহাসে বা সৎসঙ্গের অভিধানে বলবো, সৎসঙ্গের অভিধানে ইম্পসিবল না কথাটা তারা কিছুতেই মানত না, এবং কোনো কিছুতেই তারা মানে দমে যাওয়ার পাত্র ছিলেন না। অবশ্যই তাদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং তারা মনে করতেন যে কোনো কিছুকেই তারা মানে বাধা বলে মনে করতেন না। তারা মনে করতেন কিম কুর্বন্তি সর্বে গ্রহা যস্য কেন্দ্রে বৃহস্পতি, মানে যার কেন্দ্রে রয়েছেন বৃহস্পতি, অন্যান্য গ্রহ তারা কি করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। এটা তারা গভীরভাবে বিশ্বাস করতেন এবং সেই অনুযায়ী তারা কাজও করতেন, কারণ বিশ্বাস অনুযায়ী তো কর্ম হয়, কর্ম বিশ্বাসেরই অনুসরণ করে। তো সেই কাজে তারা লেগে পড়লেন এবং 5টি গ্রামে তারা করলেন, ওই ডিপ টিউবওয়েল খনন করলেন, এবং সেগুলো সঠিকভাবে কাজ করতে আরম্ভ করলো। অবশ্যই কোনো সন্দেহ নেই, সব কিছুতেই কিন্তু ইন্সপিরেশন বা অনুপ্রেরণা হিসেবে ওই রয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সুবিধা হলে তারা সমস্যার কথা অবশ্যই বলতেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। তিনি সমস্যার সমাধান দিতেন কোনো অলৌকিক পদ্ধতিতে নয়, লৌকিক পদ্ধতিতেই, শুধুমাত্র ক্লু হয়তো দিতেন। সেই ক্লুগুলো নিয়ে সেই ক্লুগুলোকে বাস্তবায়িত করতেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় বা আরো অনেকেই রয়েছিলেন, তাদের মাধ্যমে এগুলি সম্পন্ন করা হতো। তো ডিপ টিউবওয়েল করা হলো এবং সেই ডিপ টিউবওয়েলের মাধ্যমে বেশ কিছু টাকা সৎসঙ্গে এলো। কিন্তু তখন সৎসঙ্গ সবে গড়ে উঠছে। হিমায়তপুর গ্রামকে কেন্দ্র করে কত মানুষ এসেছেন সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা অত্যন্ত গুণসম্পন্ন মানুষ, মেধাবী মানুষ, সেই সমস্ত ভক্তরা এসেছেন, আরও কত মানুষ এসেছেন। স্বাভাবিকভাবেই আশ্রম মানে গড়ে তোলা, বড় আশ্রম হয়ে তোলার একটা পরিকল্পনা চলছে, প্রচুর অর্থের প্রয়োজন। তাই নেক্সট স্যানিটারি ল্যাট্রিনের টেন্ডার আবার গ্রহণ করলো সৎসঙ্গ। সেখানেও ছিলেন সক্রিয় ভূমিকায় এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়, এবং এই স্যানিটারি ল্যাট্রিন কিন্তু করা হলো, এবং সেগুলোও কিন্তু সাফল্যের সাথেই কিন্তু সেটা তারা করতে পেরেছিলেন। কারণ আবার বলছি, সৎসঙ্গে ইম্পসিবল কথাটা তাদের ডিকশনারিতে ছিল না। এবার আরেকটি ঘটনা হচ্ছে, সেই সময়তে যে পদ্মার উপর যে ব্রিজ আমরা যেটা বলি সারা ব্রিজ, যেটা এখন ভার্চুয়ালি হয়ে গেছে, সেই সারা ব্রিজের তখন ইংরেজ শাসন, এই ইংরেজরা তখন এই সারা ব্রিজের উপরে রেল লাইন পাততে চাইল। কারণ সারা ব্রিজের এই রেল লাইনের মাধ্যমে তারা একেবারে মানে উত্তরবঙ্গের সঙ্গে সমস্ত কানেকশন করতে চাইলো দক্ষিণবঙ্গের। তো এই সারা ব্রিজ তৈরি করার জন্য, রেল লাইন তৈরি করার জন্য প্রচুর কাঠের তক্তা বা যেটাকে বলে স্লিপার দরকার থাকতাম। তার টেন্ডার সৎসঙ্গ গ্রহণ করার চেষ্টা করলো। কেন? এটা টেন্ডারটা গ্রহণ করা অত্যন্ত কঠিন কাজ ছিল, কিন্তু তখন রেলের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে অমলেশ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের শ্যালক। তাই তিনি তাকে গিয়ে বললেন যে এই অর্ডার আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এই সৎসঙ্গকে দিতে হবে। এটি শুনে শেষে আমাদের অমলেশদা বললেন, কিন্তু এ তো প্রচুর পয়সার ব্যাপার, অনেক অর্থ সঙ্গতি থাকা দরকার, কারণ কাঠ কোথা থেকে পাওয়া যাবে, এত কাঠ, এবং কাঠগুলো চেরাই করতে হবে, মেশিন ছাড়া হবে না, এসব বিভিন্ন ব্যাপার।
আগেই বলেছি না কথাটি নেই। শ্যামাচরণ মুখোপাধ্যায় বললেন তা হোক, আমরাই সেটি করে দিতে পারবো। এবং শ্যামাচরণ মুখোপাধ্যায় সামান্যতম না দমে তিনি তরাই অঞ্চল থেকে বড় বড় কাঠ মানে গাছের গুঁড়ি নিয়ে আসা করালেন এবং গঙ্গা পদ্মার মধ্য দিয়ে নদীর মধ্যে দিয়ে ভেসে এলো এবং সেখান থেকে হিমায়তপুর পৌঁছাবে। তো সেই ঈশ্বরদী স্টেশন থেকে যে আসবে মানে কি করে আসবে, কারণ হিমায়তপুর পৌঁছালো বটে এই কাঠগুলি, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কাঠগুলিকে চেরাই করার কাজ বা কাটার কাজ যন্ত্রচালিত বা ইঞ্জিন চালিত মেশিন মানে করার ছাড়া সাধারণভাবে সম্ভব নয়, কারণ কম সময়ের মধ্যে এত তৈরি করতে হবে। সেই জন্য তিনি কি করে সম্ভব, তিনি আবার গেলেন শ্যামাচরণ দা তার শ্যালকের কাছে গিয়ে বললেন, তুমি আমাদেরকে একটা রেলের ইঞ্জিন মানে বাতিল হয়ে যাওয়া ইঞ্জিন আমাদেরকে দাও এবং কিছু রেল লাইন দাও, কারণ আমরা সেগুলিকে নিয়ে যাব আমাদের হিমায়তপুরে এবং সেই ইঞ্জিনের দ্বারা চালিত সেগুলোকে, কারণ তখন ইলেকট্রিক ডায়নামো সেখানে ছিল না হিমায়তপুরে, ইঞ্জিনের দ্বারা চালিত করার দ্বারা ওই কাঠগুলো কেটে আমরা ওই সারা ব্রিজের রেল লাইনের তক্তা মানে কাঠের তক্তার সরবরাহ করব। এবং তিনি মানে অমলেশ চট্টোপাধ্যায় মহাশয় তিনি বাতিল হয়ে যাওয়া একটা ইঞ্জিনকে দিয়েছিলেন এবং কিছু বাতিল হয়ে যাওয়া রেল লাইনকেও কিছু দিয়েছিলেন এবং সেগুলো যথাসময়ে ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছলো। কিন্তু ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছলেও সেখান থেকে হিমায়তপুর আসা একটা বিরাট ব্যাপার, কারণ প্রায় 21 কিলোমিটার রাস্তা। স্বাভাবিকভাবে সেটি কি করে সম্ভব, তারা করলেন কি, আবার বলছি মানে প্রায় অসম্ভবকে তারা সম্ভব করলেন, কারণ তারা ওইখান থেকে ঈশ্বরদী স্টেশন থেকে ওই যে রেল লাইনগুলি পাওয়া গিয়েছিল সেই রেল লাইনগুলো পাতার কাজ করলেন এবং সেই পাতা পেতে তার উপর দিয়ে ইঞ্জিনকে মানে চালাতে শুরু করলেন, ইঞ্জিনকে ঠেলতে শুরু করেছেন এবং এইভাবে কিছুটা যায়, তারপরে আবার পূর্বের রেল লাইনগুলো তুলে আবার পাতা হয়, আবার ইঞ্জিনটা গড়িয়ে আনা হয়। সে এক বিচিত্র দৃশ্য। সেই দৃশ্যের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি কত খ্যাতনামা জ্ঞানী গুণী মানুষ যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত রূপে নিজের জীবনকে সার্থক বলে মনে করছেন, তারা রয়েছেন মেধাবী মানুষ। তার সঙ্গে রয়েছেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের মতো বড় বড় বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা এবং আরও অনেকেই, এবং সর্বোপরি ওই ইঞ্জিন ঠেলছেন স্বয়ং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কি বিচিত্র দৃশ্য! কারণ আবার বলছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অলৌকিক কিছু করেননি, সব কিছু করেছেন লৌকিকভাবেই এবং মানুষের দ্বারাই তাকে সম্ভব করেছেন যেমনভাবে সম্ভব করা উচিত। অর্থাৎ তিনি কিন্তু মানে ধর্মের সাথে আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছেন। তিনি আধ্যাত্মিক জীবনকে বা আধ্যাত্মিক বিষয়কে কখনোই মানে অলৌকিকতার সঙ্গে মিশিয়ে দেননি। কোনো আধ্যাত্মিক মহাপুরুষই বা আধ্যাত্মিক অবতার পুরুষ যদি এটা করে থাকেন তাহলে বুঝতে হবে তিনি নকল, তিনি কখনোই সাচ্চা নন, কারণ তিনি মানুষ হয়ে আসেন, নররূপী নারায়ণ তিনি, এবং মানুষের দ্বারাই সেই কাজটা করান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। যে জিনিস যার মধ্যে কোনো বিজ্ঞান নেই তা কিন্তু আর যাই হোক না কেন তা কখনোই কিন্তু বুঝতেই হবে যে তা কখনোই কিন্তু সেটা ধর্ম নয়। যদি অলৌকিকতা মিশ্রণ হয়ে যায়, অবৈজ্ঞানিক উপায়ে একটা বিচিত্র ব্যাখ্যাহীন উপায়ে যদি কিছু ঘটে যায় তাহলে সেটা হয় মানে সেটা অধর্মের চেয়ে কিছু কম নয়। তো যাই হোক, সেই বিচিত্র দৃশ্য মানুষ দেখেছে যে সেই ইঞ্জিনকে ঠেলে আনা হয়েছে এবং আনা হলো পাবনা হিমায়তপুরে, এবং হিমায়তপুরে আনার পর ওই ইঞ্জিন কিন্তু ইলেকট্রিক দ্বারা চালিত ছিল না, সেই ইঞ্জিন চালানো হলো তার জ্বালানি হিসেবে কাঠ ইউজ করা হলো, কারণ কয়লা পাওয়া তখন দুষ্কর, তাই কাঠ দিয়ে সেই জ্বালানির সৃষ্টি করা হলো এবং সেই জ্বালানির মাধ্যমে ইঞ্জিন চলতে শুরু, বাতিল ইঞ্জিন কে চালালেন। অবশ্যই শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের অনুপ্রেরণা এবং তারই বুদ্ধিতে এবং ক্লুতে, কিন্তু কাজগুলো করেছেন মানুষেরাই, কোনো সন্দেহ নেই, ওই তাঁরই ভক্তরাই, তার মধ্যে শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশব্দের মতোই কিছু কিছু ভক্তবৃন্দ, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এবং তারাই মানে দিন রাত পরিশ্রম করে দিনের পর দিন যখন তারা আটকে যাচ্ছেন, ঠাকুর কিন্তু একটা হয়তো বড়দের ক্লু দিচ্ছেন, তার বেশি কিছু নয়, তাদেরকে দিয়েই করিয়ে নিয়েছেন তিনি, এবং মানে যেটাকে বলে ঘোরানো মানে রাউন্ড ফর্মের করাত চালিয়ে ওই ইঞ্জিন চালিত করাত চালিয়ে ওই কাঠ কাটা হলো
এবং সারা ব্রিজের জন্য যত কাঠের তক্তা লেগেছিল, আমরা দেখছি যে সৎসঙ্গ কিন্তু সুচারুরূপে সেই কাজ সম্পন্ন করতে পেরেছিল। এবং এই সৎসঙ্গ এই কাজ সম্পন্ন করতে পেরেছিল বলেই একটা বিরাট অর্থ সমাগম কিন্তু সৎসঙ্গের হাতে আসা সম্ভব হয়েছিল। আর এই কাজে কোনো সন্দেহ নেই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের সক্রিয় ভূমিকা ছিল, এবং তিনি অন্যান্যদের ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু শ্যামাচরণ মুখোপাধ্যায়ের যেরকম মানে সক্রিয় ভূমিকা এবং সামান্যতম সময় তিনি নষ্ট করেননি, কি করে এটাকে বাস্তবায়িত করা যায় তার চূড়ান্তভাবে তার চেষ্টা করেছেন এবং তা সম্ভব করেছেন এই হিমায়তপুর আশ্রমে। এবং ফলত এত বড় আশ্রম এবং নানাবিধ কার্যকলাপ গড়ে উঠেছিল, সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবং পরবর্তী ক্ষেত্রে ডায়নামো মানে ইঞ্জিন চালিত মানে কি বলে ইলেকট্রিসিটি ইত্যাদি আসা সম্ভব হয়েছে। সুতরাং এটা বুঝতে হবে যে এই সমস্ত মেধাবী মানুষেরা এসে মানে তারা কিন্তু কতখানি করেছিলেন। তাই আমি বলছিলাম যে এবং তারা কি করে আস্তে আস্তে সেই আশ্রমে স্কুল গড়ে উঠলো, মেয়েদের শিক্ষা কি করে দেওয়া যায় সেই শিক্ষা আস্তে আস্তে গড়ে উঠলো, সেই ব্যবস্থা গড়ে উঠলো। এই সবগুলোর পিছনে বিশ্ববিজ্ঞান মন্দিরে কত রকমের নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হলো এবং কত বড় বড় বিল্ডিং তৈরি হলো, এবং সেই বিল্ডিংগুলো যে ইট তৈরি হয়েছে সেগুলোকে বলে ফেরো ব্রিক, সেগুলোও কিন্তু তার কলা কৌশল কিন্তু শেষে ঠাকুরের অনুপ্রেরণায় এরাই তৈরি করতে পেরেছিল। এবং আশ্রমের মানুষেরাই কিন্তু আশ্রমের বিল্ডিং তৈরি করতে পেরেছিল। রাজমিস্ত্রিদের কিছুদিন কেবল লেগেছিল সাহায্য, পরবর্তী ক্ষেত্রে আশ্রমের ভক্তরাই সে একেবারে বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বা বৃদ্ধা পর্যন্ত নিজেরা ইট কেটে ফেরোব্রিক তৈরি করে ওই সমস্ত বিল্ডিং তৈরি করেছে, যে বিল্ডিংয়ের যার সাক্ষ্য হিসেবে আজও সেই হিমায়তপুরে সেই সমস্ত বিল্ডিংগুলির ক্রিয়দংশ ভগ্নাংশ রূপে বলা যায় রেলিক হিসেবে কিন্তু আজও বিদ্যমান, যা ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। এই সমস্ত মহাপুরুষ, এই সমস্ত মহাত্মা যারা এসেছিলেন ভক্তরূপে, তাদের যে কর্ম সেই কর্মের তারা জ্বলন্ত সাক্ষ্য হিসেবে এই সমস্ত এই ভগ্নাংশগুলি আজও কিন্তু আমাদের চোখে সামনে দেখিয়ে দিচ্ছে যে এরা কতখানি অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল। তো এবার আমরা আসছি যে তিনি আরও কত কি অসম্ভবকে সম্ভব করেছেন। এই যে বিজ্ঞানী শ্যামাচরণ মুখোপাধ্যায় এবং চরম মেধাবী একজন ব্যক্তিত্ব এবং নব্য যুবক, কারণ 35 বছরের তার মাত্র জীবন, এই মানুষটি যে কত কাজ করেছেন, বিজ্ঞানসম্মত কাজ, যেটা আগেই বললাম বৈজ্ঞানিক কাজ, এছাড়াও বিভিন্ন যে কাজ, সারা ব্রিজের যে কাঠের তক্তা সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন এবং ডিপ টিউবওয়েল খনন, সব কিছুতেই তার সক্রিয় ভূমিকা ছিল এবং তিনি করেছিলেন আশ্রমের জন্য, আমরা সবাই জানি। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা আমাদের বুঝতে হবে যে তিনি কিন্তু মানবিক, তার একটি মানবিক দিক ছিল, তার মনটি ছিল অত্যন্ত নরম এবং অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল। তিনি একবার আসছিলেন পাবনা থেকে, তিনি দেখেন যে ঝড় বৃষ্টির মধ্যে আসছেন আমাদের শ্যামাচরণদা, এবং তিনি দেখছেন একটি মা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভাবলেন যে তিনি বোধহয় কিছু ভিক্ষা বা কিছু সাহায্য চাইছেন, এবং তিনি কিছু সাহায্য দিতে গেলেন, কিন্তু দেখলেন তার ভ্যাকেন্ট আই মানে ভ্যাকেন্ট লুক, অর্থাৎ নিষ্পলক চেহারা মানে চাহনি দেখেই তিনি বুঝতে পারলেন যে এটি তার অভিপ্রেত নয়। তিনি এক নিদারুণ বিষাদ রোগে আক্রান্ত। তিনি বুঝলেন তার সাথে কথা বলে, অত্যন্ত সহমর্মিতার সাথে তার সাথে কথা বলে বুঝলেন যে তার একমাত্র পুত্র সেও কিন্তু মারা গেছে, তাই তিনি আর জীবনে বাঁচতে চান না। তিনি বিষাদ রোগে, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। যেহেতু শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে শ্যামাচরণদার সান্নিধ্য করেছেন, তাই মানুষকে কিভাবে নিজের করতে হয়, মানুষের হৃদয়কে কি করে জয় করা যায়, বিষাদগ্রস্ত হৃদয়কে কি করে জয় করা যায়, তা কিন্তু জানতেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায়। জেনেছিলেন তার প্রিয় পরম বা ইষ্ট সেই শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকেই, সেই আচার্যের কাছ থেকেই, তার কাছ থেকে আচরণ শিখে, তার ভাষা থেকে ভাষা, তার হাসি থেকে হাসি, তিনি তারা শিখেছিলেন। এবং মাটিকে পরম সহানুভূতির সাথে, সহমর্মিতার সাথে এই মাটির হৃদয় জয় করেছিলেন এবং মাটিকে
বুঝেছিলেন এই মাটিকে বাঁচাতে গেলে ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদমূলে নিয়ে যেতে হবে, এবং তিনি নিয়ে এসেছিলেন পাবনা আশ্রমে। এবং মাটি জিজ্ঞাসা করেছিলেন যে আমার দ্বারা তো কিছু হবে না, আমি আর কি করব। ঠাকুর বলেছিলেন তোকেই আমার চাই, তোকে খুব দরকার আমার। এবং বলা বাহুল্য সেই মাটি কিন্তু আশ্রমে আমৃত্যু বসবাস করেছিলেন। তা আমরা এই ঘটনাটি এই কারণেই বললাম যে এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয় এত কর্মবীর ছিলেন, এত কৃতি মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে যে একটি সহমর্মী হৃদয়, মর্মস্পর্শী হৃদয় ছিল, মানবিক দিক ছিল, মানুষের জন্য তিনি যে মানে এরকম একজন মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, সেটাও কিন্তু দেখার মতো। কারণ যিনি সত্যিকারের ভক্ত হবেন তিনি তো তার গুরু তথা ভগবানের সদ্গুণ কিছু পাবেনই, এটি তো স্বাভাবিক। যদি না পান তাহলে বুঝতে হবে যে তিনি সঠিক ভক্ত হয়ে উঠতে পারেননি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভক্তের লক্ষ্যই হচ্ছে মানে ভগবানের আচরণগুলিকে লক্ষ্য করা এবং যথাসম্ভব সেগুলোকে আয়ত্ত করা। তা না হলে তার এই ভক্ত জীবন ব্যর্থই বলা যেতে পারে। কারণ শুধুমাত্র নামধান করব তা নয়, নামধান অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে সাথে ইষ্টের গুণাবলীকে আমাদের নিজেদের মধ্যে ইমবাইব করতে হবে, অর্থাৎ নিজেদের মধ্যে প্রবিষ্ট করতে হবে এবং নিজেদের মধ্যে সেই গুণগুলির অধিকারী হতে হবে। এবং সেটা অসম্ভব নয়, আদৌ সেটা অসম্ভব নয় যদি সত্যি সত্যি ইষ্টানুরাগ ঠিক মতো থাকে। তো এরকম একটি ঘটনা, আরেকটি ঘটনা আপনাদের বলি। তখন এটি 1935 সালের ঘটনা। তখন বেঙ্গল গভর্নর ছিলেন অ্যান্ডারসন সাহেব। তিনি একদা পাবনা হিমায়তপুরের কাছাকাছি গঙ্গা মানে পদ্মাবক্ষে তিনি গিয়েছিলেন। তো সেখানে এক বিরাট নৌকায় তিনি ছিলেন কিছুদিন গঙ্গা মানে পদ্মাবক্ষে। তা তিনি এই খবর পেয়ে শ্যামাচরণরা ভাবলেন যে অ্যান্ডারসনকে আশ্রম দেখাতে হবে, তার দ্বারা যদি কিছু হয় তাহলে সেই ব্যবস্থা সুযোগ আমাদের নিতেই হবে। এবং তিনি করলেন কি, তার সাথে দেখা করতে যাবে সে তো সহজ কথা নয়, কারণ তার নৌকাকে ঘিরে আছে বিশাল রক্ষী বাহিনী, তারপরে তার সেক্রেটারি আছে। তা তিনি করলেন কি, তার যদিও তিনি খর্বকায় মানুষ কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি ধুতি পাঞ্জাবিতে পরিহিত, সুন্দর ধুতি পাঞ্জাবিতে পরিহিত হলেন। কারণ ঠাকুর কিন্তু বলতেন সাদা ধুতি পাঞ্জাবি মানুষকে অ্যাঞ্জেলের মতো দেখায়, মানুষকে দেখতে অ্যাঞ্জেলের মতো দেখায়। এই সাদা হাফাতা ধুতি এবং পাঞ্জাবি হাফাতা পাঞ্জাবি এবং ধুতি ঠাকুর কিন্তু খুব পছন্দ করতেন। কারণ তার এই মানে বেশভূষার উপরেও কিন্তু তার একটা সুস্পষ্ট অভিমত ছিল। তিনি বলতেন এই হাফাতা পাঞ্জাবি এবং ধুতিতে মানুষকে অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূতের মতো দেখায়। যাই হোক, তিনি সেই হাফাতা পাঞ্জাবি এবং ধুতিতে নিজেকে সুসজ্জিত, এবং তখন তার একটি সোনা বাঁধানো ছড়িও ছিল। সেই ছড়িটি নিয়ে তিনি দেখা করতে যাচ্ছেন, কিন্তু প্রথমেই আটকালো রক্ষীরা বললেন যে না, তো দেখা করা যাবে না। কিন্তু তার ব্যক্তিত্বপূর্ণ কথাবার্তায় রক্ষীরা কিন্তু রাস্তা ছেড়ে দিল। তিনি এসে পৌঁছালেন সেক্রেটারির কাছে। সেক্রেটারি আটকে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন তার অপূর্ব সুন্দর ইংরেজি ভাষার ক্ষমতা বা ইংরেজি কথা বলার ক্ষমতা এবং অপূর্ব সুন্দর যে পার্সোনালিটি, যেটাকে বলে ব্যক্তিত্ব, স্মার্টনেস। এখনকার দিনে হচ্ছে স্মার্টনেস যাকে বলে সেই স্মার্টনেস নয়, অর্থাৎ কোট প্যান্ট টাই পরা, ভালো বড় বড় ইংরেজিতে 2-4টে কথা বলা, সেটাকেই যদি স্মার্টনেসের নমুনা বলা হয়, সেই স্মার্টনেস নয়। এটা হচ্ছে অখণ্ড ব্যক্তিত্ব, ইন্টিগ্রেটেড পার্সোনালিটি এটাকে বলা হয়, যা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে শেখা যেত। তা সেইটি তিনি শিখেছিলেন এবং অপূর্ব এবং সুন্দরভাবে তিনি এরকম একটি সুসজ্জিত এবং সুন্দর ভাষার জ্ঞান এবং এরকম সুমধুর ব্যবহারের একটি মানুষকে দেখে সেক্রেটারি পর্যন্ত এই অ্যান্ডারসনের কাছে নিয়ে গেলেন। এবং এই অ্যান্ডারসন কিন্তু প্রীত হলেন, তাকে দেখে অবাক হয়ে গেলেন যে গ্রাম্য এই পরিবেশে এরকম একটি মানুষ। এবং যতই তার সাথে আলাপ করতে শুরু করলেন ততই তিনি দেখলেন যে আশ্চর্যজনকভাবে তিনি লক্ষ্য করে দেখলেন যে এই মানে শ্যামাচরণদার অগাধ পাণ্ডিত্য, জ্ঞান এবং বিভিন্ন ব্যাপারে তার মানে অগাধ, বিশেষত রসায়ন শাস্ত্রে তার এই বিরাট ব্যুৎপত্তি কিন্তু অ্যান্ডারসন সাহেবকে অবাক করল। মনে রাখতে হবে, সাহেবরা কিন্তু গুণের কদর জানতেন। তিনি যখন জানতে পারলেন যে এখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম আছে, তিনি বললেন ঠিক আছে, ওই আশ্রমে আমি যাব,
তবে এখন নয়, 3-4 মাস পরে আমি একবার যাব। এবং তিনি কথা রেখেছিলেন। এবং তিনি আশ্রমে যখন এসেছিলেন, পাবনা থেকে যে হিমায়তপুর রাস্তাটুকু, যেটা কাঁচা রাস্তা ছিল, যেহেতু তিনি আসছেন তাই কিন্তু পিচ ঢালা রাস্তা তৈরি হয়েছিল। তাহলে এটাও তো একটা হওয়া, এটাও তো শ্যামাচরণ মুখোপাধ্যায়ের মহাশয়ের মাধ্যমে পরোক্ষভাবে হলো নাকি? এই যে যাতায়াতের বা যেটাকে বলে ট্রান্সপোর্টের এই সুব্যবস্থাটুকু হয়ে গেল এই অ্যান্ডারসন সাহেবকে নিয়ে আসাকে কেন্দ্র করে, এটাও তো হলো। এবং পাবনা শহর থেকে এই যে হিমায়তপুর আশ্রমের কথা বলছিলাম, সেটা কিন্তু পাকা রাস্তা, পিচ ঢালা রাস্তা হয়ে গেল। তা তিনি এলেন এবং আশ্রমের কাজ ক্রিয়াকর্ম দেখে, কার্যকলাপ দেখে তিনি অত্যন্ত প্রীত হলেন। এবং তিনি মানে ভিজিটার্স বুকে কিন্তু আশ্চর্য কথা লিখে গিয়েছিলেন। তিনি লিখছেন যে সৎসঙ্গ ইজ ডুইং এক্সেলেন্ট জব, excellent work in education, art, social service and religion. এবং তাছাড়াও তিনি লিখেছেন, I am sure the ashram is a force with great potentialities for the moral and physical betterment of Bengal, and I wish it every success in surmounting the difficulties which face it. As far as it may lie in my power to do so, I shall be glad to assist in this connection. এটা কিন্তু লিখে গেছেন স্বয়ং অ্যান্ডারসন। শুধু তাই নয়, তিনি করেওছেন তাই, আশ্রমের জন্য তিনি কিন্তু এটি তিনি করেছেন। সুতরাং এখান এবং আরো একটা কথা আছে পরবর্তী ক্ষেত্রে, ওই যে বললাম আশ্রম তখন কত মেধাবী মানুষ, কত গুণসম্পন্ন মানুষ নানা দিক থেকে আশ্রমে ভর্তি ছিল, ওই একটি মানুষকে কেন্দ্র করে, ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপার ভালোবাসা এবং তার ভালোবাসা এবং প্রেম কে কেন্দ্র করে এত মানুষ তাদের নিজের জীবনকে বাজি রেখে এই আশ্রম তৈরি করেছিল। এবং তারা কত দিক থেকে কত গুণবান মানুষ। তাই যে বলছিলাম, সেই আশ্রমে কিন্তু তৈলচিত্র অঙ্কন করতে পারত এমন মানুষও ছিল। এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই আশ্রমে কলা কেন্দ্র তৈরি করেছিলেন, সৎসঙ্গ কলা কেন্দ্র। এবং সেই সৎসঙ্গ কলা কেন্দ্রে অয়েল পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন এনলার্জমেন্ট থেকে শুরু করে নানা ধরনের প্রিন্টিং, এমনকি মৃৎশিল্প, নানা ধরনের শিল্প কিন্তু সেখানে হতো। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা করেছিলেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেই ছবি কিন্তু অ্যান্ডারসনের একটা অপূর্ব সুন্দর তৈলচিত্র, সেখানকার কলা কেন্দ্রে যারা কুশলী মানে কলা জানেন আর কি, অর্থাৎ আঁকতে জানেন, সেরকম একটি তৈলচিত্র অঙ্কন করে। এবং সেই তৈলচিত্রটি শ্যামাচরণ দা তার মাস্তুত ভাই এবং যাকে বলে হরেনাম চক্রবর্তী এবং আরো একজনকে নিয়ে সেই তৈলচিত্রটি কিন্তু তখন কলকাতার রাজভবনে মানে পৌঁছাতে যান। তখন রাজভবনের যে ঘরে অ্যান্ডারসন বসতেন আর কি, সে ঘরে তখন প্রচুর দর্শনার্থী। কিন্তু সমস্ত দর্শনার্থী তিনি যখন ভিজিটিং কার্ড দিলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে ডাকা হলো শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়কে। এবং তিনি যখন কথা ছিল মাত্র 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু গড়িয়ে গেল 30 মিনিটে, অর্থাৎ 3 গুণ বেশি। এবং তারা অন্যান্য ভিজিটার্সরা দেখে অবাক হয়ে গেলেন যে কি অসাধারণ ক্ষমতা এদের ক্ষমতা। সুতরাং এই অ্যান্ডারসন মশাই অত্যন্ত প্রীত হয়েছিলেন। এবং কেন এটা সম্ভব হয়েছিল? কারণ এই যে 10 মিনিটটা 30 মিনিটে কনভার্ট করতে পারলেন, এর কারণ হচ্ছে মানে শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তাদের যে জীবন চলনা ছিল, সেটি এত সুসংহত জীবন চলনা যে তাদের অতি সহজে একটু সহজাত সুন্দর ব্যক্তিত্ব গড়ে উঠত। ফলত তারা অন্যের সাথে মধুর মিষ্টালাপ করে অন্যের সাথে ভাব জমিয়ে ফেলতে পারতেন। এই ক্ষমতা কিন্তু তাদের এবং সেই তাদের এই সহজাত ক্ষমতা দেখে অন্যান্যরা মুগ্ধ হয়ে যেত। এবং সেই একই কারণে অ্যান্ডারসনে কিন্তু অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এবং তার মূল কারিগর কিন্তু ছিলেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়। আর একজন সাহেবকে কিভাবে প্রীত করেছিলেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়, সেটাও কিন্তু আমাদের জানা দরকার। কারণ সৎসঙ্গ হিসেবে এটা আমাদের গর্বের বিষয়। বলাই বাহুল্য, শূন্য থেকে শুরু করেছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই হিমায়তপুর আশ্রমকে। স্বাভাবিকভাবেই সর্বস্তরের সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েই তিনি এই কাজ শুরু করেছিলেন। এবং এই আশ্রমের মধ্যে নানাবিধ যাকে বলে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতাকে তিনি মিশিয়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কত কর্মকাণ্ড তিনি করেছিলেন। অত্যন্ত স্বাভাবিকভাবেই তার শত্রুর অভাব ছিল না। কিছু শত্রু মনোভাবাপন্ন মানুষ তার প্রতি অত্যন্ত রেগে গিয়ে
বা নানা ধরনের কুৎসা এবং অপপ্রচার চালাতে শুরু করে এবং তারা বলে এই আশ্রমে নানা ধরনের অসামাজিক কাজকর্ম ঘটে চলে এবং বিশেষ করে মেয়েদের নিয়ে যথেচ্ছাচার ঘটে ইত্যাদি নানা ধরনের কথা। এবং এই কথা বা এই কুৎসা বা অপলাপ কিন্তু একেবারে সরকারের শীর্ষ স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায়। তখন রাজশাহী ডিভিশনের কমিশনার ছিলেন F.W. রবার্টসন। সময়টা ছিল 1936 সাল। তখন তিনি, আর পাবনাটা ছিল রাজশাহী ডিভিশনের আন্ডারে। তিনি স্বয়ং এই কথা সত্য কিনা, এই আশ্রম সম্পর্কে যে অপপ্রচার চলছে, যে কুৎসা চলছে, সেটাকে তিনি সরজমিনে তদন্ত করতে আসেন এবং কোনো রকম ইনফরমেশন ছাড়াই তিনি কিন্তু এই আশ্রমে এসেছিলেন। এবং তিনি যখন এলেন তখন এগিয়ে এলেন অনেকেই, তার মধ্যে ছিলেন শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়। এবং তিনি দেখছেন এই রবার্টসন মশাই, তিনি ছিলেন অত্যন্ত দোদণ্ড প্রতাপ ICS অফিসার এবং আগেই বলেছি তিনি রাজশাহী ডিভিশনের কমিশনার। তিনি দেখছেন যে এখানে কুড়ে ঘরে টিমটিমে আলোয় পড়াশোনা করছে মেয়েরা সব পড়াশোনা করছে। কি পড়াশোনা করছে না, ক্যালকুলাস করছে। এবং তারা দেখছেন যে এছাড়াও মেয়েদের সেলাইয়ের কাজ হচ্ছে, তারা কত রকমের নার্সিং ট্রেনিং পাচ্ছে, কত রকমের ট্রেনিংয়ের সাথে যুক্ত রয়েছে, ওষুধ তৈরির সঙ্গে যুক্ত রয়েছে, এছাড়া আরও অনেক কিছু সেখানে ঘটছে। এবং তার মধ্যে তিনি দেখতে পেলেন যে সেখানে নানা ধরনের বিশ্ববিজ্ঞান মন্দিরে নানা ধরনের কাজকর্ম চলছে। এবং তিনি এছাড়াও যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ করলেন, তিনি যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, তখন তিনি বুঝতে পারলেন সর্বনাশ, এ কি, এ তো স্বপ্নপুরী নাকি। এবং তিনি বলেই ফেলছেন তিনি যা আশা করেছিলেন যা তিনি দেখবেন তা তো নয়, এ তো একবার সম্পূর্ণ একবারে মুগ্ধ হয়ে গেছেন। তিনি মুগ্ধ হয়ে গিয়ে বলছেন যে এটা কি স্বপ্নপুরী নাকি, এখানে যে পড়াশোনা হচ্ছে, এখানে যে অধ্যয়ন হচ্ছে, তার সঙ্গে অক্সফোর্ডের একটা বিশাল মিল আছে। এই কথা বলছেন F.W. রবার্টসন, এই কথা বলছেন কিন্তু। এবং তিনি শ্যামাচরণ মুখোপাধ্যায় আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন বিশ্ববিজ্ঞান মন্দির, সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এবং সেখানে তিনি দেখতে পাচ্ছেন সেখানে লেদের কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে। এবং মেকানিক্যাল ওয়ার্কসের দেখতে পাচ্ছেন যে সেখানে ডায়নামো রয়েছে, মেকানিক্যাল ডায়নামো চলছে, ডায়নামো পর্যন্ত চলছে। এবং নানা ধরনের পড়াশোনা হচ্ছে, সেই ক্যালকুলাস পড়াশোনা হচ্ছে, পড়াচ্ছেন অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়ের মতো বিশিষ্ট ভক্তজনেরা এবং অত্যন্ত মেধাবী মানুষেরা। এবং তিনি দেখে অবাক হয়ে গেছেন, অবাক হয়ে বলছেন এগুলো, আমি তো শুনেছিলাম তোমাদের ঠাকুর একটা ফিলোসফি চর্চা করেন, অর্থাৎ দর্শন চর্চা করেন, তার মধ্যে এইসব কর্মকাণ্ড। শ্যামাচরণ মুখোপাধ্যায় অত্যন্ত নম্রভাবে বললেন, ঠাকুর আমাদের বলেন যে ইংরেজদের তাড়ালেই স্বাধীনতা আসে না, এইভাবে স্বাধীনতা অর্জন করতে হয় নিজেরা করে। এবং তিনি এইসব দেখে শুনে আশ্রমের কর্মকাণ্ড দেখে শুনে এতই প্রীত হয়েছিলেন এবং শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি তিনি এত শ্রদ্ধা পোষণ করতেন যে দেখা গেল যে যখন ঠাকুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু তিনি চেয়ারে না বসে সরাসরি মাটিতে বসলেন। যে দোদণ্ড প্রতাপ এই ইংরেজ কমিশনারের সামনে কত মানুষ ভয় পেয়ে যায়, ভাবাই যায় না, যাকে তিনি কিনা মাটিতে বসতে চাইছেন। অনেক বুঝিয়ে চুজিয়ে তাকে চেয়ারে বসানো হলো এবং তিনি ঠাকুরের কথা শুনলেন, শোনার পর অত্যন্ত প্রীত হলেন। এবং স্বাভাবিকভাবেই তিনিও কিন্তু আশ্রমের যে ভিজিটার্স বুক সেখানে কিন্তু অপূর্ব কমেন্ট করে গেছেন। সেই কমেন্টটা আমাদের সৎসঙ্গ হিসেবে আমাদের কাছে গর্বের বিষয় এবং আমাদের প্রত্যেকেরই শোনা দরকার। তিনি বলছেন, the ashram will prove a real force in the province for combating unemployment and improving the condition of the people both materially and morally. I shall be glad to give the ashram all the help in my hand by in my power. এই কথা তিনি লিখেছিলেন এবং তিনি করেছিলেন। কিভাবে করেছিলেন না, পরবর্তী ক্ষেত্রে তিনি দেখতে পেলাম যে তিনি কিন্তু রাইটার্সের চিফ সেক্রেটারি হয়েছিলেন এবং তখন ঠাকুর অনুকূলচন্দ্র দেখছেন যে এই বাংলা ভাগ হওয়ার সম্ভাবনা, ভারতবর্ষ ভাগ হওয়ার সম্ভাবনা, সেই ভারতবর্ষ বিশেষ করে বাংলা যাতে কোনোভাবেই ভাগ না হয়, তাই তিনি একটি অদ্ভুত পরিকল্পনা দিয়েছিলেন। সেই পরিকল্পনাটি হচ্ছে এই যে যেখানে হিন্দু প্রধান জায়গা
সেখানে যেখানে মুসলমান প্রধান জায়গা সেখানে হিন্দুদের নিয়ে বসিয়ে মুসলমান এবং হিন্দুদের জনসংখ্যার নিরিখে তিনি এমনভাবে করতে চেয়েছিলেন যাতে কোনোভাবেই ভাগাভাগি না হয়। আর তার জন্য প্রায় 2 থেকে 2,500 একর জমি কিন্তু প্রয়োজন হয়েছিল। সেই জমি তিনি চেয়েছিলেন। আর তখন বেঙ্গল গভর্নমেন্টে ছিলেন ফজলুল হকের নেতৃত্বাধীন লীগ গভর্নমেন্ট, এবং তারা কিন্তু এই সৎসঙ্গকে এত বিশাল পরিমাণ জমি দিতে কোনোভাবেই রাজি ছিলেন না। কিন্তু রবার্টসনের কানে যখন এই কথা গেল, আমাদের শ্যামাচরণ মুখোপাধ্যায় বা অন্যান্যরা যখন জানালেন, তখন তিনি কিন্তু ফজলুল হক বা সরকারের বা ফজলুল হকের মানে কথা অগ্রাহ্য করে তিনি কিন্তু এই এত বিশাল আয়তনের জমির ব্যবস্থা কিন্তু তিনি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ঘটনাক্রমে সেটা সম্ভব হয়নি, তো অনেকখানি হয়েছিল, সেটা সম্ভব হয়নি সেটা অন্য কথা, কিন্তু তিনি কিন্তু এটা করে দিয়েছিলেন তাদের মানে সরকারের বিরুদ্ধে গিয়ে, মানে ফজলুল হকের নেতৃত্বাধীন লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে তিনি এটা করেছিলেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র হৈ হৈ সম্প্রদায়ের কিছু ক্ষত্রিয়কে এনে সেই সব জায়গায় বসিয়েছিলেন, এবং তার এই প্রচেষ্টা অন্তত স্থানীয়ভাবে যথেষ্ট ফলবতী হয়েছিল। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের এই পরিকল্পনা অন্যান্যরা গ্রহণ করল না বলেই আজকের এই ইতিহাসকে এরকম দেখতে হচ্ছে, বাংলাকে আমাদের ভাগ দেখতে হচ্ছে। যদি তৎকালীন নেতা যারা ছিলেন, নেতৃবর্গ বা নেতা নেত্রী, তারা যদি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের এই পরিকল্পনাটি অর্থাৎ হিন্দু এবং মুসলমানের জনসংখ্যার ভিত্তিতে বিন্যাস করতেন, তাহলে কিন্তু এই ভাগ আমাদের হয়তো দেখতে হতো না। তো সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে এক্ষেত্রেও কিন্তু তিনি কিন্তু এই অঘটন ঘটালেন এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয়, যে F.W. রবার্টসন এত বড় সাহেব যিনি এসেছিলেন যার মানে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধচারণ করার জন্য, কুৎসা এবং অপপ্রচার চালানোর জন্য মানে যাকে বলা হয়েছিল, কনভিন্স করা হয়েছিল, তিনি কিন্তু কোনো রকম নোটিশ না দিয়েই আশ্রমে এসেছিলেন। এসে তিনি যা দেখলেন, তিনি কি অপূর্ব মন্তব্য করছেন একের পর এক, কি স্বপ্ন পড়ি দেখছি, এখানে যে পড়াশোনা হয় এটা কেমব্রিজের সমতুল্য। অবাক ব্যাপার, আমাদের মানে গর্বে বুকটা ভরে যায়। এবং তিনি বলছেন, আমি তো জানতাম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ফিলোসফির চর্চা করেন বা তিনি একটা দর্শন একটা দেন, কিন্তু এ যা দেখছি এ তো বিজ্ঞানের সঙ্গে কর্মকাণ্ডের সঙ্গে তিনি আধ্যাত্মিকতাকে এমন নিবিড়ভাবে যুক্ত করে দিতে চেয়েছেন, এ তো আমাদের কাছে একবার রীতিমতো আশ্চর্যের ব্যাপার। আমি অভিভূত। এবং আমি আগেই বলেছি যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে চেয়ারে কিন্তু তিনি বসতে চাননি, স্বয়ং সাহেব হয়ে, কোট প্যান্ট শু পরা সাহেব, এবং রাজশাহী ডিভিশনের তিনি কমিশনার, কিন্তু তিনি মাটিতে মাটিতে বসেও ছিলেন। অনেক অনুরোধ উপরোধে তাকে চেয়ারে বসানো হয়। সো এই যে আমরা দেখলাম যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু এই বিষয়ে ইনস্ট্রুমেন্টাল ছিলেন, তার এই বিষয়ে কিন্তু যথেষ্ট বেশি ভূমিকা ছিল। কারণ একে তো শ্যামাচরণ মুখোপাধ্যায়ের নিজের ধীশক্তি ছিল অত্যন্ত বেশি, তাছাড়াও আমরা ধীশক্তিটা একেবারে সাংঘাতিক রকম ছিল, আগেই বলা হয়েছে। এছাড়াও তিনি এত মার্জিত রুচির মানুষ ছিলেন, এত সুন্দর মানুষের সাথে ব্যবহার করতে পারতেন। আর আগেই বলেছি, সবই কিন্তু ওই প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র সেই আচার্যের কাছ থেকেই এই আচরণ তারা শিখেছেন, যার মধ্যে শ্যামাচরণ মুখোপাধ্যায় মশাই একজন। এবং তিনি কিন্তু একজন অসাধারণ মানুষ ছিলেন, এবং তার মানে এই দর্শন থেকেই তিনি কিন্তু একটা অপূর্ব সুন্দর বই রচনা করেছিলেন, যেটি ইংরেজিতে লিখেছিলেন। সেই বইটির নাম নেচার্স ধর্ম, মানে প্রকৃতির ধর্ম। এটা তিনি লিখেছিলেন আমাদের শ্যামাচরণ মুখোপাধ্যায়। এই বইটি হয়তো এই বইটির নাম অনেকেই শোনেনি, এবং বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেই বই এখন পাওয়া যায় কিনা তাও আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এই অনন্য সাধারণ মনীষী এই শ্যামাচরণ মুখোপাধ্যায় মহাশয় এই বইটি কিন্তু শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন আদর্শের আলোকে এই বইটি কিন্তু রচনা করেছিলেন ইংরেজিতে। এই বই যদি আজকে থাকে এবং সেই বইয়ের যদি বিপুল প্রসার হয়, তাহলে বইয়ের বিশ্বে শেষে ঠাকুরের দর্শনকে আরো সুন্দরভাবে কিন্তু প্রচার করা সম্ভব হতে পারে।